দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের আজকের বিষয়ের নাম আমরা দিয়েছি নির্বাচন সহিংসতা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমার সঙ্গে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ভূমিকা না করে প্রশ্নে যাই স্যার, আজকে গতকালকেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। তার একদিন না পেরোতেই আজকের দিনে এত বড় একটি ঘটনা ঘটলো। আপনি জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের একজন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হলেন, তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হলো। সব মিলে তফসিলের পর এই যে একটি ঘটনা, এটাকে স্যার কীভাবে মূল্যায়ন করবেন? এটা নির্বাচনের পরিবেশকে কিভাবে বাধাগ্রস্ত করবে বলে আপনার মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম বিষয়টা হলো যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে তো নির্বাচন কমিশনের দক্ষতা এবং নির্বাচন কমিশনের ইফিসিয়েন্সিটা আমাদের কাছে ক্লিয়ার হয়, স্পষ্ট হয়ে ওঠে। নির্বাচন কমিশনের প্রতি আস্থাটাও আরও বাড়ে বা কমে। তো এখন তো আসলে তফসিল ঘোষণা মানেই হলো সকল দায় দায়িত্ব অনেকটাই চলে গেছে নির্বাচন কমিশনের কাছে। এই মুহূর্তে নির্বাচন সংশ্লিষ্ট যত সহিংসতা হবে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারা না পারা, এই সকল সার্থকতা ব্যর্থতা সবই নির্বাচন কমিশনের অলমোস্ট। সরকারও আছে অবশ্যই, কারণ সরকার যদি নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে না পারে সেটাও সরকারের দায় থাকবে। এখন যে অন্তর্বর্তী সরকার, সেখানে কিন্তু অন্যান্য সময়ের নির্বাচন কমিশনের মধ্যে এককভাবে তারা পরিচালনা করছে না। এখন কিন্তু পরিচালনা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন মিলে। তো এই অবস্থায় আমি যে কথাটা একটু আগে বলেছি সেটা শুধু এরকম না যে নির্বাচন কমিশনই সকল দায় নিবে, সরকারকে কিন্তু সকল দায় নিতে হবে। এখন প্রার্থীদের মধ্যে একটা কোনো সময় হতাশা, নিরাপত্তাহীনতা, এক ধরনের ভয়ভীতি তৈরি করবে মানসিকভাবে, যত সাহসী থাকুক না কেন। সেইটার কারণে আপনি ক্যাম্পেইনে দেখবেন একটু দুর্বলতা তৈরি হবে। এটা তো কাম্য নয়, এবং এইটা যদি আপনি করেন তাহলে তো নির্বাচনের প্রতি আগ্রহী করে তুলতে পারবেন না প্রার্থীদেরকে এবং নাগরিকদেরকেও। নির্বাচন কমিশন যে ভাষণটা কালকে দিয়েছে কমিশনার, প্রধান কমিশনার, ভাষণের বিষয়ে আমরা শুনবো। দর্শক দেখছেন ভোটের ট্রেন। স্যার, ভাষণের কথা বলছিলেন। তো গত দিনের ভাষণটা আমি আসলে গত প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে তো নির্বাচন কমিশন, তার চেয়ারম্যান এবং মেম্বার সবার কথাই বলছি, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য মেম্বারদের, তাদেরকে যে পরিবেশ তৈরি করার জন্য যেভাবে গত 1.5 বছর একটা লম্বা সময় পেয়েছেন মানুষকে নির্বাচনের প্রতি, নির্বাচনের কমিশনের মাধ্যমে আগ্রহী করে তোলা। অন্যভাবে তো আছেই, রাজনৈতিক দলগুলো যারা ইনভলভ বা অন্যভাবে আছে, কিন্তু সাধারণ নাগরিকরা কিন্তু নির্বাচন কমিশন কেন্দ্রিক আগ্রহী হবে। সেইটা নির্বাচন কমিশন কিন্তু সেভাবে দেখাতে পারেনি 1.5 বছর। তারপরে অনেকগুলো বিষয় তো আপনি জানেন, রেজিস্ট্রেশন থেকে শুরু করে তারপরে যারা অবজারভার, পর্যবেক্ষক, রাজনৈতিক দলের নিবন্ধন, সীমানা এলাকা, এই সকল বিষয়গুলোতে কিন্তু সাকসেসফুলি খুব বিতর্কহীনভাবে কাজ হয়নি। এসব কিছু মিলিয়ে আমরা ভাবছিলাম যে সে বোধহয় এগুলো থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালীভাবে কাজ করবে। কিন্তু গতকাল উনি যেভাবে ভাষণ দিলেন, আমি সবচেয়ে প্রধান কথা হলো যে সাধুবাদ জানাই তাদের সবাইকে যারা ফেব্রুয়ারির কথা বলেছিলেন প্রধান উপদেষ্টা সভায়, তারা তাদের কথা রেখেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশন ওটা করেছে। এটা খুবই একটা আস্থার জায়গা। কিন্তু আস্থাটা তো শুধু ডেট ঘোষণার মধ্যে না, আস্থাটা কিন্তু তৈরি হবে ভোট দেওয়া, ক্যাম্পেইন করা, এই সকল জায়গাতে। এটা প্রধানত নির্ভর করবে কিন্তু নিরাপত্তার জায়গা এবং নির্বাচন কমিশনের আইন মানার জায়গা থেকে এবং নিরপেক্ষতার জায়গা থেকে। এই যে নির্বাচনের যে প্রার্থীদের বাছাই তালিকা আসবে, সেক্ষেত্রে কতটা তারা আইন মেনে কাজ করতে পারে এবং নিরপেক্ষতা বজায় রাখতে পারে, ক্যাম্পেইনের সময় সবাইকে সমান সুবিধা কতটা দিতে পারে, এগুলো করার জন্য যে পরিমাণ তাদের দক্ষতা দেখানো দরকার এবং লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে অন্য যে বিষয়গুলো তাদের থাকা দরকার, আমি সেভাবে তাদেরকে প্রেজেন্স দেখতে পাচ্ছি না। তার প্রেজেন্সটা আমার কাছে এইভাবে এতটা আশ্বস্ত করতে পারছে না। জি স্যার, যুক্ত থাকুন আমাদের সঙ্গে, দেখছেন ভোটের ট্রেন। স্যার, গতকালকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণে যেই বিষয়টি আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমি তো এর আগে 3টি ভাষণ আমি দেখেছি জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেছেন, আমরা সেগুলো কাভার করতে হয়েছে আমাদেরকে। আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে ভাষণে আইন শৃঙ্খলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো চ্যালেঞ্জের কথা বা সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনার কথা প্রধান নির্বাচন কমিশনার বলেননি। আপনি কিভাবে দেখছেন এই ভাষণের এই জায়গাটিকে? ঠিক, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনি হাইলাইট করেছেন। আপনি দেখেন 3টা নির্বাচনে কিন্তু সুষ্ঠু নির্বাচনের অভিজ্ঞতা নাই। নির্বাচন কমিশন তার যে অফিস টিম, তারা কিন্তু সুষ্ঠু নির্বাচন দেখেনি গত 15 বছর, নাগরিকরাও দেখেনি।
সরকারি কর্মকর্তারাও দেখেনি। এই অবস্থা আপনি বলতে পারেন 1.5 যুগ পরে একটা নির্বাচনের চ্যালেঞ্জ নিয়েছে জাতি। সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য যেভাবে প্রস্তুতি দরকার ছিল, প্রস্তুতিটা বলছি দৃশ্যমান প্রস্তুতি, আমাদের চোখের সামনে যেটা ভেসে ওঠা দরকার ছিল, সেটা কিন্তু হয়নি। তো এখন উনি এই ক্ষেত্রে প্রধানত প্রায়োরিটি দেবেন, আমি একটু আগেও বলেছি আপনাকে, সব কিছুতে নিরাপত্তাটাকে, যেহেতু এটা অন্তর্বর্তী সরকার একটা আপনার ট্রানজিশনের পরে আসছে। আপনি দেখেছেন যে 5ই আগস্টের একটা গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্যে দিয়ে এটা এই সময়টা আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে কিন্তু আমরা আগে থেকেই বলছিলাম, সবাই বলছিল যে সিকিউরিটিটা কতটা নিশ্চিত করা গেল। সেক্ষেত্রে সরকার এবং নির্বাচন কমিশনের প্রধান প্রায়োরিটি দরকার ছিল কীভাবে আইনশৃঙ্খলা বাহিনী শুধু ঢেলে সাজানো নয়, এখানে যে রিক্রুটমেন্টের ব্যবস্থা চলছে, 1.5 বছর সময় পাওয়া গিয়েছে, ট্রেনিং দিয়েও কিন্তু নতুন নতুন লোকজনকে নিয়ে যাওয়া যেতে পারতো, যাদের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীটাকে আরও শক্তিশালী করা যেতে পারতো। আমার চোখে সেভাবে এতটা এই নির্বাচন করার জন্য বা এই পরিবেশটাকে আরও সিকিউর করার জন্য এতটা ইফোর্ট আমি সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেখি নাই। হ্যাঁ, নির্বাচন কমিশন হয়তো আগে করবে না, কিন্তু সরকারকে তো সে নানান কাজে হেল্প করছে, সেটা সে কিন্তু করতে পারতো যে আমাদের এগুলো 1.5 বছর পরে লাগবে, না হয় 1 বছর পরে লাগবে। সেভাবে নির্বাচন কমিশনকে আমি দেখতে পাচ্ছি নির্বাচনটা তারা ঠিকমতো বুঝে উঠছেন না। নির্বাচন যে একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে, এটা বুঝতেই পারছেন না মনে হয়। জি, এ বিষয়ে স্যার আমরা আরও আলোচনা করব। ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হচ্ছে, দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো নির্বাচন সহিংসতা নিয়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছিলাম নির্বাচন সহিংসতা নিয়ে। স্যার, বিরতির আগে আমরা যে প্রশ্নটি করেছিলাম যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই জায়গা থেকে এই পরিস্থিতিকে, নির্বাচন তো দেশের জন্য হতে হবে সময় মতো, সেই জায়গায় এই পরিস্থিতিটাকে উন্নত করা যায় কিভাবে? অবশ্যই উন্নত করা যায়। আপনি সব কিছুতেই সকল নিরাপত্তার ক্ষেত্রেই 100% সরকারের উপরে নির্ভর করতে পারবেন না। সরকার সব জায়গায় নিরাপত্তা দিতে পারার সামর্থ্য খুব কম, কিন্তু নিরাপত্তার মানসিকতা তৈরি করা সরকারের উচিত। প্রত্যেকটা নাগরিক যেন মনে করতে পারে সে দেশে নিরাপদ আছে। প্রত্যেকের সাথে পুলিশ দেওয়া যাবে না, একজন করে, একজন সিটিজেনের সাথে একজন পুলিশ করে দেওয়া যাবে না, কিন্তু প্রত্যেককে নিরাপদ, এবং যারা সন্ত্রাসী, যারা আইনশৃঙ্খলা নষ্ট করে, তারা আইনের অধীন, তাদেরকে পুলিশের অধীন, এই বার্তা দিতে হবে। তারা নিরাপত্তা ক্ষুণ্ণ করলে যে সরকার পাকড়াও করবে এবং তাদের দ্রুততার সাথে তারা বিচারের সম্মুখীন হবে, এই বার্তা দেন আপনি। আর হলো মানসিকতা তৈরি করেন মানুষের মধ্যে। এই মানসিকতা কীভাবে আসবে? এটা হলো যখনই আইনশৃঙ্খলার কোনো সেন্সিটিভ ইস্যু থাকে, যেন আপনি এটাকে অ্যাড্রেস করতে পারেন। সরকারের এখন বড় চ্যালেঞ্জটা হলো এই আগামী 2-2.5 মাস বড় চ্যালেঞ্জ সরকার এবং আমাদের নির্বাচন কমিশনের, এটাকে রক্ষা করতে পারা, এই মানসিকতাটা তৈরি করতে পারা। এর জন্য আইনশৃঙ্খলার ক্ষেত্রে তার এফোর্টটা বাড়াই তুলতে হবে, এবং এটা আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে যদি শর্টেজ থাকে, সেটা অন্যান্য বাহিনীগুলোকে, পুলিশের যদি শর্টেজ থাকে, অন্যান্য বাহিনীগুলোকে ইনভলভ করে নাগরিকদের বোঝানো যে না, আমি কিন্তু খুব অ্যাক্টিভ, আমি তোমার নিরাপত্তা দিতে চাই। এই মানসিকতাটা, এই মেসেজটা দিতে হবে, এই বার্তাটাই কিন্তু আমরা গতকাল আশা করেছিলাম প্রধান নির্বাচন কমিশনের কাছ থেকে। প্রধান নির্বাচন কমিশনের কাজ না শুধুমাত্র নির্বাচনের তারিখ 8 না 12 ফেব্রুয়ারি সেটা ঠিক করা, সেটা অবশ্যই উনি বলবেন, কিন্তু এই 8 এবং 12 ফেব্রুয়ারিকে নিরাপদ রাখার জন্য, এবং আজকে থেকে বা কালকে থেকে 8 ফেব্রুয়ারি বা 12 ফেব্রুয়ারি পর্যন্ত এই লম্বা সময় এটাকে সিকিউর রাখার জন্য যে পরিকল্পনা, সেটা যদি উনি কালকে বলতেন আমাদেরকে, তাহলে আরও বেশি সাধুবাদ পেতে পারতেন। তো এটা আপনাকে আমি বলছি আর কি, যে সরকারেরও তাদের বক্তব্যের মাধ্যমে এবং তাদের কর্মের মাধ্যমে, নির্বাচন কমিশনেরও তাদের বক্তব্যের মাধ্যমে, কর্মের মাধ্যমে মানুষকে বোঝাতে হবে আপনি কিন্তু নিরাপদ আছেন এবং সরকার কিন্তু সজাগ আছে নিরাপত্তা দেওয়ার জন্য। স্যার, আমরা আরও আলোচনা করবো এই বিষয়ে। দেখছেন ভোটের ট্রেন। স্যার, একেবারে শেষ প্রশ্ন। আমার মনে আছে এর আগে যখন নির্বাচন নিয়ে কাজ করছিলাম, তখন অনেকেই বলছিল যে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা দরকার, এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী একটা অস্থিতিশীল সময় যখন বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে, সেখানে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয় রয়েছে। সার্বিকভাবে এই জায়গাটাকে কিভাবে সরকার এবং নির্বাচন কমিশন অ্যাড্রেস করতে পারে? আমার কাছে মনে হচ্ছে যে যারা প্রার্থী হচ্ছে, প্রার্থীর আসলে সংখ্যা খুব বেশি না। আপনি ইচ্ছা করলে প্রার্থীদেরকে নিরাপত্তা বলয়ের মধ্যে রাখতে পারেন, অন্তত নিরাপত্তা বলয়টা যেটাকে বলেছি, আপনার খেয়াল রাখা, তাকে একটা দৃষ্টি থাকে, এমন না যে তাকে আপনি এক ধরনের অবজারভেশনে রেখে তাকে নিরাপত্তা এমন দিতে যাবেন যে সে ক্যাম্পেইন করতে পারছে না, বা তার অভ্যন্তরীণ নিরাপত্তা বা ব্যক্তিত্ব নিরাপত্তা ক্ষুণ্ণ করবার জন্য আপনি কাজ করবেন।
আপনি জাস্ট তাকে বলয়ের মধ্যে রাখা যেন আমাকে প্রত্যেকটা মানুষ যেন জানে না আমাকে কেউ কিন্তু আমাকে সিকিউরিটির বা সিকিউর করার কাজ সরকার নির্বাচন কমিশন করছে। এইটা সরকার করতে পারে, বলয়ের মধ্যে রাখে, এটা জানে পুলিশ কীভাবে নিরাপত্তা বলয়ের মধ্যে রাখতে হয়। আরেকটা হলো যারাই ক্যাম্পেইন করছে এবং যারা ক্যাম্পেইনের সাথে সিরিয়াসলি আছে বা আপনি যাদেরকে বলছেন জুলাই যোদ্ধাদের কথা, সকলের ক্ষেত্রে বলছি যে তারা নিজেরাও ইনফর্মাল একটা মেকানিজম নিতে পারে, নিজেদের মধ্যে ইন্টারনাল নেটওয়ার্কের মাধ্যমে তাদের নিরাপত্তাকে এনহ্যান্স করতে পারে। এইটা আমার মনে হচ্ছে 5 আগস্টের পদে হয় নাই। পারস্পরিক যে আন্ডারস্ট্যান্ডিং, পারস্পরিক যে যোগাযোগ, এর মাধ্যমে একে অপরের সম্পর্ক, একে অপরের যোগাযোগ, একে অপরের যে বিভিন্ন সিকিউরিটি এজেন্সি আছে বা সিকিউরিটি যে নেটওয়ার্ক আছে সেগুলোকে ব্যবহার করেও কিন্তু তারা একে অপরের জন্য সুবিধা বয়ে আনতে পারে। একেবারে সর্বশেষ প্রশ্নটি জানতে চাই খুবই সংক্ষেপে, আমাদের সময় হাতে নাই। সেটি হচ্ছে যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলার যেই পরিস্থিতি আমরা দেখেছি, নানাভাবেই খারাপ পরিস্থিতি আমরা নানা সময় দেখেছি, তারই কি একটা ক্রমান্বয়ে বা তার পর্যায়ক্রমে আজকের এই ঘটনা বলে মনে করেন কিনা? আপনি শুধু আজকেও না তো, আপনি দেখেন এর আগেও কিন্তু কয়েকটা ঘটনা ঘটেছে তফসিল ঘোষণার আগেও, ক্যাম্পেইনের কেন্দ্রিক, কিন্তু সেভাবে ইনফর্মাল ক্যাম্পেইন না, ইনফর্মাল ক্যাম্পেইন। এটা কিন্তু প্রার্থীদের নিয়ে কিন্তু অনেক এলাকায় হয়েছে, আপনি জানেন এটা। এখন এটা আসলে আমরা গত 1 বছর ধরেই দেখলাম বা 1.5 বছর দেখলাম যে নিরাপত্তার আশ্বাস কিন্তু দিতে পারা যায়নি সব ক্ষেত্রে সম্পূর্ণভাবে। এইটা সরকারের ক্ষেত্রে আমরা কিন্তু এই দুর্বলতার কথা প্রথম দিন থেকে বলে আসছিলাম। তো এইটা কিন্তু সরকার অ্যাড্রেস হয়তো স্বাভাবিকভাবে অনেকটা হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এটা কতটা অ্যাড্রেস হয়েছে সরকারের মূল্যায়ন করা দরকার ছিল, এবং এখন তো অবশ্যই দরকার আছে। এবং দ্রুততার সাথে এইটার যেখানে লোপহোলস আছে সেটাকে পরিপূর্ণ করে, সীমাবদ্ধতাগুলোকে দূর করে আগামী নির্বাচনকে নিশ্চিত করতে হবে। জি, অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, ভোটে টেনে সময় হয়েছে আরেকটি বিরতি নেওয়ার, নিচে ছোট্ট একটি বিরতি। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন ভোটে টেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসাইন। ভোটে টেনের এই পর্যায়ে আমরা যুক্ত হব তৃণমূলের আলোচনায়। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আজিজুল সঞ্চয়। আজিজুল সঞ্চয়, আপনার সঙ্গে যে বিষয়টি নিয়ে আপনার সঙ্গে যারা আছেন তাদের কাছে জানতে চাইবেন, আজকে যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটলো শরীফ ওসমান হাদী, সব মিলিয়ে নির্বাচন পরবর্তী, তফসিল পরবর্তী যে সহিংসতা, এটার কোনো প্রভাব ওই এলাকায় আছে কিনা বা কিভাবে দেখছেন তারা? আজকে ভোটের ট্রেনে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে 2 জন অতিথিকে যুক্ত করেছি। আমার ডান পাশে আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মুবারক হোসেন, তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আছেন। আমার বাম পাশে আছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, তিনি ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে এই এনসিপির মনোনীত প্রার্থী। আসলে বেলায়েত, আপনি প্রশ্নটি করেছেন যে এই যে আজকে ওসমান হাদীর উপর যে হামলা বা যে ঘটনা ঘটলো, এটি নিয়ে আসলে আমরা জানতে চাইবো। আমার সঙ্গে আতাউল্লাহ আছেন, তিনি কিন্তু এই এনসিপি ছাড়াও তিনি কিন্তু এই যে আজকে যে গুলিবিদ্ধ হলো যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী, তার একজন সহযোদ্ধা। আমি একটু আপনার কাছে জানতে চাইবো, এই যে আপনার একজন সহযোদ্ধা, এই গতকালকে তফসিল ঘোষণা হলো, তারপরে আজকেই কিন্তু একটি গুলির ঘটনা, সেটি আসলে সারা দেশে একটি আলোচনার জন্ম দিয়েছে। এই অবস্থাতে আসলে এটির আপনার যে নির্বাচনী এলাকা, এখানে এই আপনি ওসমান হাদীর উপর গুলির ঘটনাটি কিভাবে দেখছেন? এছাড়া যে আপনি যে আসন থেকে নির্বাচন করবেন সেই আসনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন মনে করছেন, বা আসলে আপনি কি নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারবেন কি মনে করছেন? প্রথমত, যে ওসমান হাদী আমার সহযোদ্ধা সহকর্মী, আমরা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা জুলাই আন্দোলন করেছি। পরবর্তীতে আমাদের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির তিনি সদস্য ছিলেন, আমরা একসাথে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। যে ন্যাক্কারজনকভাবে তার মাথায় যেভাবে গুলি করা হয়েছে, এখানে কিন্তু ওসমান হাদী খুবই সাধারণ একটি ছেলে, সাধারণ ঘরের ছেলে, যারা কখনো রাজনীতিতে আসে না এবং এমপি বা সংসদ সদস্য পদে নির্বাচন করার কোনো প্রশ্নই আসে না এই বাংলাদেশে। জুলাই পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটা রিক্সাওয়ালার ছেলে থেকে শুরু করে খেটে খাওয়া মানুষের ছেলে, যেখানে আপনারা হাদীকে দেখলেই দেখবেন তার কোনো দল নেই, সে স্বতন্ত্র নির্বাচন করছে এবং তার কোনো অর্থ নেই। তার পাশে অনেক স্বেচ্ছাসেবক দাঁড়াচ্ছে এবং কিছুদিন আগে আমরা দেখলাম যে তাকে থ্রেট করা হচ্ছে, তাকে ময়লা পানি দিয়ে, তাকে পচার ডিম দিয়ে তাকে অপমান অপদস্থ করা হচ্ছে এবং হুমকি দামকি দেওয়া হচ্ছে। একটা পর্যায়ে হাদীকে যখন তারা থামাতে পারছে না, তখনই হাদীর উপর তারা গুলি করছে। এবং আমার যে নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 3 আসন, এখানে আমরা কিছুদিন আগে দেখেছি ব্রাহ্মণবাড়িয়া শহরে অস্ত্রের মহড়া দিয়েছে এবং এখানে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডের মানে যে নিহত হয়েছে সে কোন দলের কর্মী এবং যে মানে আসামি যিনি গ্রেপ্তার হয়েছেন সে কোন দলের নেতা ছিল, এটা স্পষ্ট। এবং আজও আমরা দেখেছি নবীনগরে
আপনার মোটরসাইকেল যুগে একজনকে গুলি করে এখানে মানে জি, তবে আমি আপনার কাছে আসবো। আমি এই মুহূর্তে একটু যেতে চাই ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল আশুগঞ্জ যে 2 আসনটি এটির মনোনীত প্রার্থী জামায়াতের জনাব মোবারক হোসেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি যে আসন থেকে নির্বাচন করছেন ব্রাহ্মণবাড়িয়া 2, এটি কিন্তু একটি দাঙ্গাপ্রবণ এলাকা। আজকে যে ওসমান হাদির যে ঘটনাটি ঘটলো এরপর আসলে আপনি আপনার এলাকাতে এটির কোনো প্রভাব দেখছেন কিনা, বা আপনি এখানে কোনো ধরনের সমস্যা বোধ করছেন কিনা, কি মনে হয় এখানকার পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জনপ্রিয় টিভি চ্যানেল এখন টিভি কে আমি বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমার নির্বাচন এলাকার শহর এলাকার জনগণের পক্ষ থেকে যারা শুনছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা যে প্রশ্ন করছেন, সত্যি আমরা বিগত 15 বছর যে নির্বাচনের জন্য অপেক্ষা জাতি ছিল, যাতে একটা অবাধ সুন্দর সুন্দর ষষ্ঠ নির্বাচন চাই। আমরা যদি আবারও যদি পেশি শক্তির প্রভাব দেখতে পাই যে কি বলে হুন্ডা গুন্ডা নির্বাচন দেশের মানুষ চায় না। আমরা একটা সুন্দর নির্বাচন চাই, স্বচ্ছ নির্বাচন, ত্রুটিমুক্ত নির্বাচন চাই। নির্বাচন তফসিল গতকাল ঘোষণা করলো, আমরা জামাতের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি প্রধান নির্বাচন কমিশনকে। একদিনের মধ্যে যে তোমার একটা হত্যাকাণ্ড ঘটনা যারা ঘটাচ্ছে তারা দেশের সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় না। আমরা এদেশের জনগণ চাই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, অংশগ্রহণ নির্বাচন হোক এবং একটা ত্রুটিমুক্ত নির্বাচন হোক। আর হুন্ডা গোন্ডা নির্বাচন মানুষ চাই না। সুতরাং এদেশের মানুষকে যদি আশ্বস্ত করতে হয় প্রধান নির্বাচন কমিশন নির্বাচন তাহলে এদের মানুষকে আশ্বস্ত করার মতো একটা পরিবেশ তৈরি করতে হবে। তাহলে এদের মানুষ ভোট দিয়ে যাবে। যে 15 বছর ভোট দিয়ে যায় না, যে কারণে এখন নির্বাচন শুরুতে যা হচ্ছে জাতি কিন্তু হতাশা ব্যক্ত করছে। যেমন চট্টগ্রামে একটা ঘটনা ঘটছে। আপনার এলাকার ঘটনা আপনারা কি এই ধরনের কোনো প্রভাব আপনি দেখতে পাচ্ছেন? অস্ত্রের তো মহড়া, যে অস্ত্রটি 24-এর আন্দোলনে যে অস্ত্রগুলি জনগণের কাছে গিয়েছে, অস্ত্র তো উদ্ধার হয়নি। বিবাহের জেলা কোথাও থেকে অস্ত্র উদ্ধার হয়নি। বিবাহের শহরে ঘটনা করছে, নবীনের করছে এবং সরলে বেশ কিছু ঘটনা করছে। আমরা যদি সুন্দর নির্বাচন করতে চাই তাহলে অবশ্যই অবৈধ অস্ত্র দ্রুত 1 সপ্তাহ উদ্ধার করতে হবে, নতুবা আমরা স্বাচ্ছন্দ্যে নির্বাচনের কাজ করতে পারবো না। জনগণের একটা অবাধ নিরপেক্ষ যদি চাই তাহলে সরকারকেই দায়িত্ব নিতে হবে। যে ধন্যবাদ। বেলায়েত, আপনি শুনছিলেন যে এনসিপি এবং জামায়াতের 2 প্রার্থী কিন্তু আসলে তারা বলছেন তারা কিন্তু ওই যে ঢাকার আজকে ওসমান হাদির উপর যে হামলার ঘটনাটি ঘটলো সেটি নিয়ে তারা শঙ্কিত, এবং তারা বিশেষ করে জামায়াতের যিনি প্রার্থী তিনি কিন্তু একটি কথা বলছেন যে ব্রাহ্মণবাড়িয়াতে সাম্প্রতিক সময়ে কিন্তু অস্ত্রের মহড়া বা অস্ত্রের ঝঞ্ঝানি কিন্তু বেড়েছে। এটি নিয়ে আসলে তারা শঙ্কিত যে এটি আগামী নির্বাচনে তাদের যে নির্বাচনী এলাকা আছে সেখানে কিন্তু প্রভাব ফেলতে পারে, এবং সেই জন্য তারা চাচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী যেন সেই অবৈধ অস্ত্রগুলো যেন উদ্ধার করে যেন এটির সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যেন ব্যবস্থা করা হয়। তো বেলাতে এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়ি থেকে সবশেষ। অনেক ধন্যবাদ আজিজুল সঞ্চয়, যুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। দর্শক দেখছেন ভোটের ট্রেন। দর্শক, ভোটের ট্রেনে আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব সাতক্ষীরা জেলায়। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেনে। আমরা আলোচনা করছিলাম নির্বাচন সহিংসতা নিয়ে। এ পর্বে যুক্ত হব সাতক্ষীরায়। সাতক্ষীরা থেকে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আহসান রাজীব, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আসলে এই যে গতকালকে তফসিল ঘোষণা হলো, তারপরে আজকে একটি বড় সহিংসতার ঘটনা ঘটলো, এটার প্রভাব কি ধরনের প্রভাব পড়েছে সাতক্ষীরা একটু আলোচনা করুন, আপনার কাছে জানতে চাই। নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। প্রার্থীরাও কিন্তু নির্বাচনী যে ট্রেন সেটিতে কিন্তু উঠে গেছেন ইতিমধ্যে। তো আমাদের সাতক্ষীরা থেকে আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাতক্ষীরা জেলা জামাতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক এবং সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব। আমি প্রথমেই ওমর ফারুক ভাইয়ের কাছে জানতে চাইবো যে জেলা জামাতের পক্ষ থেকে আপনারা আসলে নির্বাচনের যে সহিংসতার বিষয় আসলে আপনারা যে দেখছেন দেশের এখন যে হাদিকে আজকে গুলি করা হলো, কিন্তু এই যে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এবং আপনারা আসলে কতটা আশাবাদী নির্বাচন? ধন্যবাদ। এখন টেলিভিশন এবং দর্শক শ্রোতাকে, মূলত 1996 সনের 12 জুন আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্বাচনের যে পরিবেশটা নষ্ট করেছিল, 2001 সালের 1 অক্টোবর জাতি তার সমুচিত জবাব দিয়েছিল এবং 2006 সালের 28 অক্টোবর তাদের আসল চেহারা দেখিয়ে দিয়েছিল। বিগত 14, 18 এবং 24-এর নির্বাচনের মাধ্যমে এদেশের সুষ্ঠু নির্বাচনের যে সংস্কৃতি সম্পূর্ণ তারা ধ্বংস করে দিয়েছিল। 24-এর গণ অভ্যুত্থান এদেশের মানুষের প্রত্যাশার বীজ বপন হয়েছিল। আমরা আশা করেছিলাম যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। মাননীয় প্রধান উপদেষ্টা সহ নির্বাচন কমিশন থেকে যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, শিডিউল ঘোষণা করা হয়েছে, আমরা অত্যন্ত আশাবাদী যে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে। বিগত সময় যেহেতু আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন প্র্যাকটিসে অব্যাহত আছে এবং যারা আসছে অনেকে নতুন আসছে, বিশেষ করে রিটার্নিং অফিসার ইউনো মহোদয়গণ, তারাও এই ব্যাপারে আস্তে আস্তে অভিজ্ঞ হয়ে উঠবেন
এবং যে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার, সন্ত্রাসীদের বিভিন্নভাবে তাদেরকে সেই পথ থেকে বিরত রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। আগামীতে বাংলাদেশে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে এবং আমরা এদেশ জাতির সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা। আপনাকে আমরা একটু জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিবের কাছে জানতে চাই, আপনারা আসলে এই নির্বাচনের দীর্ঘদিনের দাবি ছিল নির্বাচন নিয়ে, বিএনপি আন্দোলন করে আসছিলেন যে দ্রুত সময়ে যাতে নির্বাচন হয়, আপনাদের দাবির প্রেক্ষিতে গণভোট এবং নির্বাচন একই দিনে ঘোষণা করা হয়েছে। আপনারা এই নির্বাচন নিয়ে কতটা আশাবাদী এবং এই সহিংসতার বিষয়ে আপনারা কি বলবেন? ধন্যবাদ এখন টেলিভিশনকে এবং আমার সহ আলোচক সহ যারা শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। আসলে দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এদেশের মানুষ ভোট এবং মানবাধিকার থেকে বঞ্চিত ছিল। আজকে 17 বছর আন্দোলনের ধারাবাহিকতায় গত 5ই জুলাই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের হওয়ার পরে রুটিন মাফিক অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে এসেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের এটা রুটিন কাজ একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, এজন্য আমার দল এবং এদেশের জাতি আমরা খুশি। তবে এই যে নির্বাচন নিয়ে আশঙ্কার কথাটা বলা হচ্ছে, এখানে আমাকে ভাবিয়ে তোলে যে একটা জাতি যখন সুষ্ঠুভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন জন্য অপেক্ষা করছে, ইতিমধ্যে একটি মহল নির্বাচনকে বানচাল করার বিভিন্ন ষড়যন্ত্র করছে। এটা আমাদের জন্য দুঃখজনক। 5ই জুলাই আন্দোলনের পরে পদাঘাত করা হবে, এবং জাতি বঞ্চিত হবে। অতএব আমরা একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন চাই, যে নির্বাচনে কোনো কারচুপি, কোনো রকম অস্ত্রবাজি, কোনো অনিয়ম যেটা ফ্যাসিস্ট সরকারের আমলে হয়েছে ঘূর্ণ অক্ষরেও সেটা আমরা হতে দিতে পারি না এবং আমরা এটা চাই না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দুইজন অতিথি বলছিলেন যে তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছেন এবং এই যে সহিংসতাগুলো হচ্ছে তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা সরকারকে বা যারা এখন দায়িত্বে রয়েছেন তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস কিন্তু দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ। বেলায়েত, অনেক ধন্যবাদ আহসান রাজীব, জানাচ্ছিলেন সাতক্ষীরা থেকে দুজন অতিথির ভাবনা। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।